14 আগস্ট 2004 আজকে একজনের ফাঁসি হল। অপরাধ, খুন এবং ধর্ষণ। প্রমাণ একটা রিস্ট ওয়াচ আর একজন কনফিউজড লিফটম্যান। না তার কাছে কোনো মার্ডার ওয়েপন পাওয়া গেছিল, না পাওয়া গেছিল তার জামায় কোনো রক্তের দাগ। কিন্তু ফাঁসির 11 বছর পর এমন কিছু সামনে আসলো যাই কেসের ভিতটাকে নাড়িয়ে দিয়েছিল। আজকে আমরা আলোচনা করব হেতাল পারেখ মার্ডার কেস এবং ধনঞ্জয় চ্যাটার্জিকে নিয়ে। তো সম্পূর্ণ নির্দোষ আছে। তো কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। তো 14 আগস্ট 2004 ভোর 4:30টার সময় আলিপুর সেন্ট্রাল জেলে কিছু পুলিশ একজন কয়েদিকে নিয়ে ফাঁসির দিকে এগিয়ে যাচ্ছিল। লোকটির বয়স ছিল 39 বছর। লোকটি একটাই কথা আওড়ে যাচ্ছিল, আমি নির্দোষ, আমি নির্দোষ। লোকটি ছিল ধনঞ্জয় চ্যাটার্জি। ভাবুন তো, মানুষটা শেষ অব্দি একটাই কথা আওড়ে গেল, আমি নির্দোষ, আমি নির্দোষ। যদি সে সত্যিই নির্দোষ হতো, যে অপরাধের জন্য আজকে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সে অপরাধটা যদি সে নাই করে থাকে। সবার প্রথমে আমাদের জানতে হবে ধনঞ্জয় চ্যাটার্জি কে। চলুন 1990 ফিরে যাওয়া যাক। আমি করে থাকি, তাহলে আমাকে ফাঁসি দাও, কোনো আমি করছি না। আমাকে প্রমাণ, আমি তো রাষ্ট্রপতিকেও লিখেছি যে লাই ডেটার সামনে আমাকে জেরা করা হোক। যদি আমি দোষী হই তাহলে আমি কোনো মার্সি করবো না। 1990 সাল, কলকাতা তখন ক্যালকাটা। ক্যালকাটারই একটা ব্যস্ত এলাকার নাম ভবানীপুর। ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্ট বলে একটি বিল্ডিং এ 3 তলায় থাকতো পারেখ ফ্যামিলি। তার বাবা নাগারদাস পারেখ, যিনি একজন ব্যবসায়ী, তার মা ইয়াসুমতি পারেখ, যিনি ছিলেন একজন হাউসওয়াইফ, তার দাদা ভবেশ পারেখ এবং হেতাল পারেখ। হেতাল পারেখ একজন ব্রাইট স্টুডেন্ট ছিলেন। তিনি কলকাতারই একটি স্কুলে সেদিন পরীক্ষা দিয়ে ফিরছিলেন। বাড়িতে ফিরে সে তার মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে বিকেল 5টা নাগাদ ইয়াসুমতি পারেখ সামনের একটা মন্দিরে পুজো দিতে যান। ফিরে আসেন 6টা নাগাদ। লিফট দিয়ে ওঠার সময় দারোয়ান তাকে বলে যে ধনঞ্জয় নাকি তাদের ফ্ল্যাটে এসেছে। তিনি দরজার সামনে যান, বেল বাজান, দরজা নক করেন, ঠক ঠক করেন, হেতাল পারেখকে ডাকেন, কোনো সাড়া আসে না। অনেকক্ষণ কোনো সাড়া না পাওয়ার পর তিনি আশেপাশে ফ্ল্যাটের মানুষদের জড়ো করেন এবং তিনি দরজাটা ভেঙে দেন। ভাঙার পর সামনে দৃশ্য দেখে সকলেই যেন পাথর হয়ে যায়। তাদের সামনেই পড়েছিল হেতাল পারেখের অর্ধনঙ্গদের। জ্ঞান ফিরে পেয়ে ইয়াসুমতি পারেখ প্রতিবেশীদের উদ্দেশ্যে বলে ডাক্তারকে ডাকার জন্য। তিনি নিজে কাঁধে করে হেতাল পারেখকে লিফট দিয়ে নামেন। ফ্ল্যাটেরই একজন ডাক্তার এসে তাদেরকে আটকায় এবং তার পরীক্ষা। কিন্তু তার বলার মতো বেশি কিছু ছিল না, কারণ ততক্ষণে হেতাল পারেখ অলরেডি মারা গেছে। ইয়াসুমতি পারেখ হেতাল পারেখের বডি নিয়ে তার বেডরুমে আসে এবং বিছানায় শুয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যে আসে তার দাদা, তারপরে আসে তার বাবা। তাদেরও অবস্থায় তারাও পাথর হয়ে যায়। তারপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে। কিন্তু পুলিশের রিপোর্ট অনুযায়ী আশ্চর্যের ব্যাপার হলো, ইয়াসুমতি পারেখ হেতাল পারেখকে উদ্ধার করেন সন্ধ্যে 6টা নাগাদ, 6টা থেকে 6টা 15। কিন্তু পুলিশকে ডাকা হয়, পুলিশের কাছে খবর দেওয়া হয় রাত্রি 9টা নাগাদ। আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা কথা বলছি 1990-এর। সেই সময় না সবার কাছে মোবাইল ফোন ছিল, না ছিল সবার বাড়িতে টেলিফোন। তো পুলিশ অত গুরুত্বের সাথে বিষয়টি দেখেন না। পুলিশ জায়গাটা তদন্ত করে, আশেপাশে মানুষদের জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু পুলিশের হাতে কোনো ক্লুই আসে না। এত মানুষ আসার ফলে অলরেডি জায়গাটা টেম্পার্ড হয়ে গেছে। কিন্তু এর মাঝেও পুলিশ দুটো জিনিস পায়। একটা হলো একটা শার্টের বোতাম, আর একটা হলো গলার ছেঁড়া চেন। অবাক করা বিষয় হলো, ইয়াসুমতি যখন হেতাল পারেখকে উদ্ধার করেন তখন তার গায়ে নানা রকম কাটার দাগ ছিল, নানা রকম আঘাতের দাগ ছিল। তার মানে নিশ্চয়ই হেতাল পারেখ
যথেষ্ট রকম প্রতিবাদ করেছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, চিৎকার করেছে, কিন্তু আশেপাশে মানুষদের বলা বয়ান হিসাবে তারা নাকি কেউ কিছুই শুনতে পায়নি। 1990 সালে বিকেলে বাচ্চারা খেলতে বেরোতো, মহিলারা বাড়িতে রান্নার কাজ করতেন, কিন্তু কি করে কোনো মানুষ কোনো আওয়াজ পায়নি। অবাক করা বিষয় আরেকটা হলো, হেতেল পারেকের মা 5:15 মন্দির যায় এবং 6টায় ফিরে আসে। এই মাঝখানে 40 মিনিটের মধ্যে কোনো মানুষ আসলো, রুমে ঢুকলো, এই কাণ্ডগুলো করলো এবং বেরিয়ে গেল। পুলিশ আসলো, তদন্ত শুরু করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের তদন্তে কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। পুলিশ দেখলো অন্য কোনো মোটিভ আছে কিনা। বাড়ির সমস্ত জিনিসপত্র অ্যাজ ইট ইজ রাখা আছে, কোনো জিনিস চুরি যায়নি। পুলিশ বুঝতে পেরেছিল তাদের কাছে এমন একটা কেস এসে গেছে যা তাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। এরপর পুলিশ ফ্ল্যাটের স্টাফদের ডাকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। সেই সময় একজন গার্ড গায়েব ছিল, সে ছিল ধনঞ্জয় চ্যাটার্জি। তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পর পুলিশ আরো কিছু জানতে পারে, যা এই ঘটনার একটা নতুন মোড় এনে। পুলিশ জানতে পারে ধনঞ্জয় নাকি মাঝের মধ্যেই হেতাল পার্ককে উত্ত্যক্ত করত এবং তাকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য বারবার 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 বিরক্ত করত। হেতাল পারেক এই কথাটা তার বাবাকে জানায়। তার বাবা ফ্ল্যাটেরই কিছু মানুষদের নিয়ে এজেন্সিতে কথা বলে এবং এজেন্সি ধনঞ্জয়কে সেই ফ্ল্যাট থেকে সরিয়ে অন্য জায়গায় ডিউটি দিয়ে দেয়। 5ই মার্চ ধনঞ্জয় ফ্ল্যাটে আসে, বিল্ডিং এ আসে এবং দশরথ বলে একজনের সাথে কথা বলেন যে সে এজেন্সিতে ট্রান্সফারের ব্যাপারে কথা বলবে, তাই জন্য সে 3A ফ্ল্যাটে যাচ্ছে ফোনে কথা বলার জন্য। বলে সে উপরে চলে যায়, লিফট থেকে উপরে ওঠে, লিফটম্যানকে বলে আমি 3A তে যাচ্ছি। তার কিছুক্ষণ পর এজেন্সির লোক আসে, কারণ ধনঞ্জয় যেখানে ডিউটি দেওয়া হয়েছিল সেখানে সে পৌঁছায় না। দশরথ তখন ইন্টারকম দিয়ে 3A তে ফোন লাগায়, কেউ রিসিভ করে না। নিচ থেকে ডাকাডাকি করার পর 3 এর ব্যালকনি থেকে ধনঞ্জয় উকি দিয়ে তাদের সাথে কথা বলে এবং সে নিচে আসে। এজেন্সির লোক যখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন যায়নি যেখানে তার ডিউটি পড়েছিল, সে তখন বলে আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তাই জন্য আমি যেতে পারিনি, আগামীকাল থেকে আমি যাব। খুব সহজ। এখানে খুব সহজ একটা কেস মনে হচ্ছে যে মেয়েটা তার ফ্যামিলিকে কমপ্লেন করে, ফ্যামিলি এজেন্সিতে কমপ্লেন করে, এই রাগে সে মেয়েটিকে খুন করে। সেদিন রাত থেকেই ধনঞ্জয়কে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। পুলিশ তার বাড়ি যায়, সেখানেও ধনঞ্জয় ছিল না। এজেন্সির লোক বলে যে সে নাকি 5 দিনের মাইনে নিতেও আসেনি। ঠিক সেই মুহূর্তে হেতেল পারেকের মা একটা আশ্চর্যজনক খবর দেয়, একটা রিকো রিস্ট ওয়াচ তার বাড়ি থেকে গায়েব ছিল। পুলিশের কাছে এ একটা বড় প্রমাণ হয়ে দাঁড়াতো। যাই হোক, পুলিশ খোঁজাখুঁজি শুরু করে, সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়, কিন্তু ধনঞ্জয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর পুলিশের কাছে একটা টিপ আসে, পুলিশ বাঁকুড়ায় ধনঞ্জয়কে ধরে। পুলিশ ধনঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে, নানা রকম ভাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার একটাই কথা ছিল যে আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিন্তু পুলিশ ধনঞ্জয় বাড়ি সার্চ করার সময় রিস্ট ওয়াচ পায়। সেই রিস্ট ওয়াচ যেটা মার্ডারের পরে গায়েব ছিল, রিকো রিস্ট ওয়াচ। তার বাড়ি থেকে এক সেট জামা কাপড়ও পায়। ফরেন্সিকে দেখা যায় যে 3 নম্বর শার্টের বাটনটা বদলানো, আলাদা সুতো দিয়ে সেলাই করা। পুলিশের পাওয়া বাটনের সাথে ম্যাচ করার পর পাওয়া যায় যে সেটা সেই শার্টেরই একটা বাটন। পুলিশের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। পুলিশের কাছে প্রমাণ ছিল, উইটনেস ছিল, আততায়ীও ছিল। পুলিশ তাকে কোর্টে চালান করে। কোর্টে সমস্ত প্রমাণ দেওয়া হয়।
পারেখ ফ্যামিলি কোর্টের দিকে তাকিয়ে ছিল বিচারের জন্য, কিন্তু তখনও আলিপুর সেশনস কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে ধনঞ্জয় একটাই কথা বলে যায়, আমি নির্দোষ, আমি নির্দোষ। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, কোনো ডাইরেক্ট প্রত্যক্ষদর্শী, কোনো ডাইরেক্ট প্রমাণ ধনঞ্জয় এগেনস্টে পাওয়া যায়নি। প্রসিকিউশন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স নিয়ে তার বিরুদ্ধে মামলা করে। প্রসিকিউশন কারণ দেখায়। কারণ নাম্বার 1, মোটিভ। ধনঞ্জয় হেতাল পারেখের পেছনে লাগতো। হেতাল পারেখ বাবাকে জানায়, তার বাবা এজেন্সিতে জানায় এবং তাকে বদলি করা। কারণ নম্বর 2, ধনঞ্জয় পালানো। যদি সে অপরাধ নাই করে থাকে তাহলে কেন পালিয়ে গেল? কারণ নম্বর 3, সে বাটনটা তার শার্টের সাথে কিভাবে ম্যাচ করল। এই কারণগুলোকে জুড়ে আদালত রায় দেয় যে এই কাজটা ধনঞ্জয়ই করেছে। এরই মধ্যে ফরেন্সিক থেকে রিপোর্ট আসে যে হেতাল পারেখের বডি থেকে সিমেন্ট পাওয়া গেছে। এখন এই ঘটনা শুধু খুনের ছিল না, ধর্ষণেরও ছিল। ডিফেন্সও তখন বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবে না। ধনঞ্জয় সেদিন ফ্ল্যাটে গেলেও কেউ তাকে 3A তে যেতে দেখেনি। সেকেন্ড হলো, ধনঞ্জয় সেদিন সিনেমা দেখতে গেছিল এবং সেখান থেকে ফল নিয়ে ফেরার সময় সে তার দেশের বাড়ি যায়, তার ভাইয়ের পৈতে ছিল। কিন্তু এখানেও ধনঞ্জয় সিনেমা দেখতে গেছিল, তার কোনো টিকিট ছিল না তার কাছে, তাকে কেউ দেখেনি ফল কিনতে দেশে যেতে। ডিফেন্সের কারণ নম্বর 2, যেই মানুষটা অপরাধ করতে যাবে সেই মানুষটা দশরথ যে গার্ড ছিল তাকে বলে যাবে যে আমি 3A তে যাচ্ছি ফোন করতে, এবং সে লিফট থেকে যাবে যাতে দুজন প্রত্যক্ষদর্শী তাকে দেখে। যে অপরাধ করবে সে কোনোদিন প্রত্যক্ষদর্শী রেখে অপরাধ করবে না। তারপর যখন সে ফিরে আসে, যখন সে তাদের সাথে কথা বলে, এজেন্সির লোকের সাথে কথা বলে, তার মধ্যে কোনো চাঞ্চল্য দেখতে পাবে না, তার জামার মধ্যে এত কিছুর পরে কোনো রক্তের দাগ খুঁজে পাবে না। সেটা কিভাবে হতে পারে? সব থেকে বড় কথা, মার্ডার ওয়েপন কোথায়? ধনঞ্জয়ের কাছ থেকে মার্ডার ওয়েপন পাওয়া গেছে? পাওয়া গেলে সেটা কি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে? কিছু পাওয়া যায়। ডিফেন্সে আর্গুমেন্টে তো জোর ছিল, কিন্তু মনে আছে হেতাল পারেখের বডি থেকে সিমেন্ট পাওয়া গেছে, সবকিছু ক্লিয়ার হয়ে যেত, শুধু তার ডিএনএ টেস্ট করা হবে। 1990 সালে ডিএনএ টেস্ট রেয়ার ছিল, কিন্তু ছিল। একটা ডিএনএ টেস্ট প্রমাণ করে দিত যে আদৌ ধনঞ্জয় কাজটা করেছিল কি করেনি। পরে ধনঞ্জয়ের ডিফেন্স বলে যে যেহেতু ধনঞ্জয়ের উপর সন্দেহ ছিল হেতাল পারেখের পেছনে লাগার, তাকে বিরক্ত করা, তাই জন্য পুরোপুরি কেসটাকে ওর ওপরেই চাপিয়ে দেওয়া হয়। জজ সাহেব ডিফেন্সের পুরো সন্দেহকে সাইড করে দেন এবং তার কাছ দিয়ে, ধনঞ্জয়ের কাছ দিয়ে পাওয়া রিস্ট ওয়াচ, বটন, এর ভিত্তিতে তাকে গিলটি বলেন। জজ সাহেব বলেন এটা একটা খুবই অদ্ভুত কেস এবং এটিকে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসাবে বলেন। যখন এসব হচ্ছিল তখন ধনঞ্জয় কাঠগোড়া থেকে একটাই কথা বলে, আউড়ে যায়, আমি নির্দোষ। 1992 ধনঞ্জয়ের কেসটা যায় কলকাতা হাইকোর্টে। সেখানেও সেশন কোর্টেরই আদেশটা বহাল রাখা হয়। এরপর ধনঞ্জয় যায় দেশের সব থেকে বড় সুপ্রিম কোর্টে। সেখানে রিএক্সামিন করার পর সুপ্রিম কোর্টেরও একটাই রায় ছিল ধনঞ্জয়ের ডেথ পেনাল্টি। এখন ধনঞ্জয়ের কাছে একটাই রাস্তা বাকি ছিল, সেটা হলো মার্সি পিটিশন। এরপর ধনঞ্জয়ের উকিল এমন কিছু করে যার জন্য ধনঞ্জয়কে 11 বছর জেলে পচতে হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অপোজিট গিয়ে তার উকিল কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করে
এবং কলকাতা হাইকোর্ট ধনঞ্জয় কেসের ওপর স্টে অর্ডার লাগিয়ে দেয় 2003 অবধি। এইভাবেই সময় কাটতে থাকে আর ধনঞ্জয় জেলে পৌঁছতে থাকে। 2003-এ ফাইল ঘাটাঘাটি করার সময় ধনঞ্জয়ের কেসটা আবার ওপেন হয় এবং স্টে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। ধনঞ্জয়কে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হয়। এই সময় শহর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ ছিল এত বছর শাস্তি পাওয়ার পর যেখানে পর্যাপ্ত প্রমাণ ছিল না, তো ধনঞ্জয়কে মাফ করে দেওয়া। আরেক দল ছিল সিভিল সার্ভিসের এমন কিছু মানুষ যারা প্রোটেস্ট করে যে এরকম একটা নৃশংস হত্যার জন্য তাকে শাস্তি দিতে হবে। সেই সময় সিএম এর ওয়াইফ এই প্রোটেস্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধনঞ্জয়ের বাড়ির লোক সেই সময়কার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের কাছেও মার্সি পিটিশন দেন, কিন্তু সেখানেও সেটা রিজেক্ট হয়। ধনঞ্জয়ের ভাগ্য ঠিক হয়ে গেছে। এত বছরের অপেক্ষা, এত বছরের আশার আলো সব নিভে গেছে। ধনঞ্জয়ের ফাঁসির দিন ফিক্সড হয়ে গেল। এরপর একটা ডেট আসলো, 14ই আগস্ট 2004, ভোর 4:30 সময় ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এই দিনটাকে কিছু মানুষ সেলিব্রেট করলো, বলল হেতাল পারেখ জাস্টিস পেয়েছে। মরার আগের রাত অব্দি ধনঞ্জয় একদম চুপচাপ হয়ে গেছে। সে মরার আগে অব্দি একবারও মানেনি যে সে কাজটা করেছে। সে একটাই কথা বলে গেছে, আমি নির্দোষ, আমি নির্দোষ। ধনঞ্জয়ের বাড়ির লোকও বডি অ্যাকসেপ্ট করতে ডিনাই করে দেয়। যে মানুষটা শেষ অব্দি আমি নির্দোষ, আমি নির্দোষ বলে গেল, তার শেষটা ঠিক এরকমই হয়েছে। কিছু মানুষের জন্য এটা একটা জাস্টিস ছিল, হেতাল পারেখের জন্য এটা জাস্টিস ছিল, তার পরিবারের জন্য এটা জাস্টিস ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সমাজে কিছু মানুষের জন্য তখনও ধনঞ্জয় নিরপরাধ। 11 বছর পর ধনঞ্জয় কেসটা আবার রিওপেন হলো। কলকাতা ইউনিভার্সিটির 3 জন প্রফেসর এই কেসটাকে আবার রিওপেন করেন। তারা আবার এই কেসটা নিয়ে ঘাটাঘাটি করেন এবং কিছু এমন জিনিস সামনে আনেন যেটা প্রসিকিউশনের দেওয়া ব্যাখ্যাগুলোকে পুরো ভুল প্রমাণ করে। সেই সময় পুলিশের ওপর ফলস তদন্ত করার অভিযোগ ওঠে। মনে আছে এই ঘটনার টাইমলাইন কি ছিল? 5:15-তে ওর মা মন্দিরে যায় এবং 6টার মধ্যে ফিরে আসে। এই 40 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হেতাল পারেখ খুন হওয়ার কিছুক্ষণ আগে খাবার খেয়েছিল। তার মায়ের চলে যাওয়া এবং আসার মাঝে 40 মিনিটের মধ্যে হেতাল পারেখ খাবার খেয়েছিল। কেউ এসেছে, তাকে খুন করেছে, দরজা আবার লক করেছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। এই আনডাইজেস্টেড খাবার পাওয়ার একটা কারণে হতে পারে প্রসিকিউশনের টাইম অফ ডেথটা ভুল ছিল। দ্বিতীয় গাফিলতি, সিকিউরিটি গার্ড যখন বলে যে তারা ধনঞ্জয়কে ডেকেছিল, ধনঞ্জয় 3 এর ব্যালকনি থেকে উত্তর দিয়েছিল, পরে যখন বিল্ডিং এর স্ট্রাকচারটা পরীক্ষা করা হয় তখন পাওয়া যায় যে নিচ থেকে 3 এর ব্যালকনি দেখাই যায় না। তাহলে তারা কিভাবে ধনঞ্জয়কে সেখানে দেখতে পেল? এবং যদি তাদের কথা ধনঞ্জয়ের অবধি পৌঁছায় তাহলে ওদের ফ্ল্যাটে এত ঘটনা ঘটছে, চিৎকার হচ্ছে, স্ট্রাগল হচ্ছে, তাহলে তারা কেন কেউ কোনো শব্দ শুনতে পেল না? প্রফেসররা আরো বলে যে যে বাটনটা পাওয়া গেছে, পুলিশ এসছে ঘটনা ঘটা 3 ঘন্টা পর, ততক্ষণে অনেক মানুষ সেখানে এসছে, বডিকে নাড়াচাড়া করানো হয়েছে, ক্রাইম প্লেসটা পুরো ট্যাম্পার হয়ে গেছে। তাহলে একটা বাটনের ওপর কতটা ভরসা করা যায়? সব থেকে বড় কথা এটা বলা হয় যে ধনঞ্জয় ওই দিন রাতে কলকাতা থেকে পালিয়ে যায়। কিন্তু ধনঞ্জয় একা ছিল না যে ওই ক্রাইমের পর পালিয়ে গেছিল। আরো একজন মানুষ ছিল যে সেদিন ওই বিল্ডিং থেকে পালিয়েছিল। তার নাম হলো গৌরাঙ্গ রাউল। এই গৌরাঙ্গ পারেখ ফ্যামিলির পাশের ফ্ল্যাটেই থাকতো, ডোমেস্টিক কাজকর্ম করত।
রিপোর্ট অনুযায়ী গৌরাঙ্গ 5 মার্চের রাতে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ কোনোদিন এই দিকটার দিকে নজরই দেয়নি যে গৌরাঙ্গ এই ক্রাইমের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ থাকতে পারে। পুলিশ কখনো অন্য কাউকে অপরাধীর চোখে দেখেইনি। তাদের চোখে ধনঞ্জয় একমাত্র প্রাইম সাসপেক্ট। কিন্তু ওই বাটন, ওই ছেঁড়া চেন গৌরাঙ্গরও তো হতে পারত। নেক্সট ইস্যু হলো লিফটম্যান, যে বারবার নিজের বয়ান বদলাচ্ছিল। এখান থেকে মেলানো যায় যে কেউ কোনো ক্রাইম করার আগে কোনো প্রত্যক্ষদর্শী রেখে যায় না। তার মানে লিফটম্যান কিছু একটা ভুল বলেছিল, যার জন্য সে বারবার নিজের বয়ান বদলাচ্ছে। নেক্সট হলো রিস্ট ওয়াচ। রিকোর ওই রিস্ট ওয়াচটা কি প্রমাণ আছে যে সেটা হেতালেরই ছিল? কোম্পানি তো আর একটা ঘড়ি বানায়নি। প্রসিকিউশন কোনোদিন প্রমাণই করতে পারেনি যে ওই পার্টিকুলার ঘড়িটাই হেতাল পারেখের ঘড়ি। যদি ধরেও নেওয়া যায় ওই ঘড়িটি হেতালেরই, ধনঞ্জয় ঘড়িটা চুরি করেছে, কিন্তু এটা থেকে এটা প্রমাণ হয় না যে ধনঞ্জয় আসল খুনি। আরেকটা বড় প্রবলেম আসে, যেটা হচ্ছে মোটিভ। সকলের মতে পারেখ ফ্যামিলি এজেন্সিতে কমপ্লেন করে ধনঞ্জয়ের এগেনস্টে, এবং এজেন্সি তাকে রিটেনে অন্য কোথাও শিফট করে কাজের জন্য। 1990 সালে রিটেন পাস একটা ছোট্ট সিকিউরিটি এজেন্সি, এটা কি সম্ভব? আপনারাই ভাবুন, আজকের দিন অবধি কোনো সোসাইটিতে কোনো গার্ডকে যদি নোটিফিকেশন দেওয়া হয়, তাহলেও কিন্তু এখনো রিটেন প্রসেসটা খুব একটা অ্যাপ্লিকেবল না। তারা ন্যাচারালি তাদের সাথে দেখা করে বা এখন ওভার দ্য ফোন কল করে নোটিফিকেশনগুলো দেওয়া হয়। 1990 সালে রিটেন নোটিফিকেশনটা একটু ডাউটফুল। প্রফেসরদের রিসার্চ অনুযায়ী এই যে রিটেন লেটারটা দেওয়া হয় ক্রাইমের পরে ধনঞ্জয়ের এগেনস্টে কেসটাকে স্ট্রং করার জন্য। এবার হলো সিমেন্ট। বডি থেকে যে সিমেন্টটা পাওয়া গেছিল সেটা ডিএনএ টেস্ট হয়নি। কেসটা যখন এত বড় হয়ে গেছিল, এত লোক ইনভলভ হয়ে গেছিল, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হয়ে গেছিল, তাহলে কেন একটা ছোট ডিএনএ টেস্ট করিয়ে কেসটাকে পুরো জলের মতো পরিষ্কার করে দেওয়া হলো না? পুলিশ একটা ছোট ডিএনএ টেস্ট করে ধনঞ্জয়ের উপর থেকে সমস্ত কেস সরিয়ে ফেলতে পারত, বা ধনঞ্জয় পাকাপোক্তভাবে অপরাধী হিসাবে স্বীকৃতি পেত। হতে পারে পুলিশরা এতটাই ওভার কনফিডেন্ট ছিল যে তারা ধরেই নিয়েছিল যে তারা যাকে ধরেছে সেই অপরাধী। অথবা হতে পারে ডিএনএ টেস্ট ম্যাচই করতো না। এই রিপোর্টটা আসার পর সলভড কেস পুরোপুরি জটলা পাকিয়ে যায়। টাইম অফ ডেথ কনফার্ম ছিল না, যেই প্রমাণগুলো ছিল সেগুলো সঠিকভাবে পরীক্ষা করা হয়নি, ক্রাইম সিন পুরোপুরি টেম্পার্ড ছিল, মোটিভের উপর প্রশ্ন উঠছিল, সবকিছুই একটা আবছা হয়েছিল। ধনঞ্জয় কি সত্যি এই কাজটা করেছিল, যা আজ আমাদের কাছে প্রমাণ করা কঠিন? আমাদের জন্য জানা এটা খুবই কঠিন যে কে আসলে হেতাল পারেখের সাথে এই জিনিসটা করেছে। এই ঘটনার পর হেতাল পারেখের ফ্যামিলি মুম্বাই শিফট করে যায়। ধনঞ্জয়ের বউ আবার একটা বিয়ে করে নেয়। কিন্তু ধনঞ্জয় আসলেই খুনি ছিল নাকি সে কোন জাস্টিসের অধিকার রাখতো, সেটা আমাদের কাছে অজানাই রয়ে গেল। এরকম আরো ইন্টারেস্টিং ঘটনা জানতে, রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।